কিন্তু ত্রিপুরা রাজ্যের যে ইনকাম 13% ইন্ডিয়ান একাডেমি, আর 77% আমাদের না 87%। আমি আপনাকে বলে দিচ্ছি, একটু শুনবেন, প্লিজ হ্যাভ পেশেন্স, একটু কমপ্লিট করে শুনুন, তারপরে যদি আমার ভাষণকে আপনি অ্যাকসেপ্ট করেন করবেন, বা আমি যে তথ্য দেব আমি এই বইয়ের বাইরে কিছু বলবো না, এই বাজেট বইয়ের বাইরে আমি কিছু বলবো না। লেট ইট বি চ্যালেঞ্জ। যদি এমনই হয়, আমি বলছি আপনি একটু ধৈর্য ধরে শুনুন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এবারকার বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যেটা পেশ করেছেন, চার্ট 1, হাউ দ্য রুপি কামস, এখানে একটা ডায়াগ্রাম করে দেখানো হয়েছে যে আমাদের কি কি ভাবে অর্থ আসে এবং পরের পাতায় আছে কি কি ভাবে আমাদের অর্থ যায়। আমাদের যে টোটাল বাজেট 32,000 কোটি টাকার উপর যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, সেই বাজেটে দেখানো হয়েছে যে স্টেট শেয়ার অফ ট্যাক্স, সেন্ট্রাল ট্যাক্সেস এন্ড ডিউটিস, অর্থাৎ আমরা যেটাকে শেয়ার অফ ট্যাক্সেস বলি, কেন্দ্রীয় সরকার থেকে যেটা আমরা পাই আমাদের জিএসটি বাবদ, সারা দেশে যে টোটাল জিএসটি আসে তার 41% জিএসটি ভারত সরকার সমস্ত রাজ্যকে ডিস্ট্রিবিউট করে দেয়, আর 49% জিএসটি ভারত সরকার তার নিজের কাছে রেখে দেয়। আমাদের এই 41% জিএসটি 0.78% জিএসটি আমাদের রাজ্য সরকার আমরা পাই। এই জিএসটি মিলিয়ে আমাদের যে নন ট্যাক্স রেভিনিউ, আমাদের যে ট্যাক্স রেভিনিউ, সেটা মিলিয়ে দেখা যাচ্ছে আমাদের জিএসটি বাবদ আমরা 11,152.75 কোটি টাকা পাচ্ছি। আমরা আমাদের ওন ট্যাক্স রেভিনিউতে 4,010 কোটি টাকা পাচ্ছি, আর ওন যে নন ট্যাক্স রেভিনিউ তার সাথে 504 কোটি টাকা পাচ্ছি। অর্থাৎ আমাদের প্রায় 16,000 কোটি টাকার উপর টোটাল বাজেটের মধ্যে আমাদের হচ্ছে নিজস্ব স্টেট রেভিনিউ, আমাদের নিজস্ব ইনকাম। কারণ কেন্দ্রীয় সরকার যেটা আমাদেরকে জিএসটি থেকে দিচ্ছে, এটা আমাদের নিজস্ব ইনকাম। আমাদের যে স্টেট ওন সোর্স রেভিনিউ, সেটা আমাদের নিজস্ব ইনকাম, এবং আমাদের যে নন ট্যাক্স রেভিনিউ, সেটাও আমাদের নিজস্ব ইনকাম। তো স্বাভাবিকভাবে যে 16,000 কোটি টাকার উপর যে টোটাল কিউমুলেটিভ অ্যামাউন্ট আমরা পাচ্ছি, সেটা আমাদের নিজস্ব ইনকাম। 48% হচ্ছে আমাদের টোটাল বাজেটের উপর আমাদের নিজস্ব ইনকাম। তার বাইরে তো আমাদের সেন্ট্রালের যে স্পন্সার্ড স্কিমগুলো, সেগুলো রয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয়। আমি মাননীয় সদস্যকে এটাই বলবো, যেটা আমি বলার চেষ্টা করেছি, যে ডায়াগ্রামে আছে আপনি দেখবেন যে আমাদের 34.86% হচ্ছে আমাদের শেয়ার অফ ট্যাক্সেস, আমাদের স্টেট ওন যে সোর্স নন ট্যাক্স রেভিনিউ 1.58%, আমাদের স্টেট ওন ট্যাক্স রেভিনিউ হচ্ছে 12.53%। এই টোটালটা মিলিয়ে আমাদের 48% হচ্ছে নিজস্ব রেভিনিউ। অর্থাৎ এটা আমরা হরফ করে বলতে পারি যে আমাদের রাজ্য আমরা ধীরে ধীরে আত্মনির্ভর হচ্ছি। আমাদের জিএসডিপি বৃদ্ধি পেয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম যেটা 1,77,000 টাকা ছাপিয়ে গেছে, স্বাভাবিকভাবেই এটাই ইঙ্গিত করে যে ত্রিপুরা রাজ্য আগের মতো অবস্থানে নেই। ত্রিপুরা রাজ্য আমরা ধীরে ধীরে আত্মনির্ভরতার দিকে যাচ্ছি, এবং ত্রিপুরা রাজ্যে নিজস্ব যে সোর্স রেভিনিউ তার যে বৃদ্ধি পেয়েছে, জিএসটির ইনকাম বৃদ্ধি পেয়েছে, নন ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ যেটা বৃদ্ধি পেয়েছে, সেটাই প্রমাণ করে যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বিকশিত ত্রিপুরার দিকে, বিকশিত ভারতের অংশীদার হিসেবে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় চেয়ারম্যান মহোদয়, এবারকার বাজেট মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর নেতৃত্বে এটা একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে করা হয়েছে। হেলথ, এডুকেশন, এগ্রিকালচার, প্রতিটি ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ট্রাইবেল ওয়েলফেয়ার, এখানে উপজাতি অংশের আমার অনেক বন্ধুরা এখানে আছেন যারা বলেছে
যে এডিসি কে আরো অর্থ প্রদান করতে হবে এবং আমরাও সহমত পোষণ করি যে ত্রিপুরা রাজ্যের যদি অগ্রগতি করতে হয় তবে এডিসি কে বাদ দিয়ে কোনো অবস্থাতেই হবে না, উপজাতিদের উন্নয়ন না করে হবে না। 2017-18 সালে ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের বাজেট কত ছিল? 382 কোটি টাকা। এবার ট্রাইবেল ওয়েলফেয়ারের করা হবে ট্রাইবেলের উন্নয়নের জন্য, তার পরিমাণ হচ্ছে 7148 কোটি টাকা শুধু সাবপ্ল্যান। ট্রাইবেল রিসার্চ ইনস্টিটিউটের জন্য 46 কোটি টাকা, প্রিমিটিভ গ্রুপ 57 কোটি টাকা, টোটাল 8625 কোটি টাকা আমরা ট্রাইবেল ওয়েলফেয়ারের জন্য আমরা রেখেছি, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের উপজাতিদের উন্নয়নে যে টাকা খরচা হবে। তার বাইরে 640 কোটি টাকার উপর ডাইরেক্ট এডিসি কে দেওয়া হচ্ছে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, টাকার অঙ্কে যদি আমরা হিসাব করি, আমাদের বাজেটে একটা বিশাল অংশ উপজাতিদের উন্নয়নে সেখানে খরচ করা হচ্ছে এবং আগামী দিনে আমরা জাতি, জনজাতি, উপজাতি প্রত্যেকে নিয়ে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করব, বিকশিত ত্রিপুরা তৈরি করব এবং ভারতবর্ষের অন্যান্য যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর সঙ্গে এক সুরে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে উন্নয়নের নিরিখে আমরা এগিয়ে যাব। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাব, মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাব যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এই বাজেটে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থায় ক্লাস 11, ক্লাস 12 ছাত্র ছাত্রীদের জন্য আমাদের যে সাব ডিভিশন রয়েছে, 23টা সাব ডিভিশন, সেই 23টা সাব ডিভিশনের মধ্যে কোচিং সেন্টার করা হবে, একটা প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ 11 এবং 12 এটা হচ্ছে ছাত্র ছাত্রীদের কাছে একটা গুরুত্বপূর্ণ সময়। 12 পরীক্ষার পর অনেক পরীক্ষার্থীরা নিট দেবে, যেই মেইনস দেবে, অ্যাডভান্স পরীক্ষা দেবে, বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা দেবে, যাতে আগামী দিনে তার ভবিষ্যৎকে সুন্দর করতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, তার জন্য কোচিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। আর আগরতলা শহর সদর মহকুমায় যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা বেশি, তার জন্য 3টে কোচিং সেন্টারের প্রস্তাব সেখানে রাখা হয়েছে। অর্থাৎ 22টা সাব ডিভিশনে থাকবে একটা করে কোচিং সেন্টার, আর মহকুমায়, সদর মহকুমায় থাকবে 3টা কোচিং সেন্টার। টোটাল 25খানা কোচিং সেন্টার ত্রিপুরা রাজ্যের ছাত্র ছাত্রীদেরকে সেখানে কোচিং প্রদান করবে, যাতে আগামী দিনে তারা শিক্ষা ব্যবস্থায় নিজেদেরকে সুদূর প্রসারী ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। শুধু তাই নয়, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বরাবর বলে এসেছি, আইজিএম, জিবি, ওই কাঞ্চনপুর, সাবরুম, ধর্মনগর, উদয়পুর, বেলুনিয়া থেকে রুগীদের লাইন এখানে লেগে থাকে, কারণ এগুলো হচ্ছে রেফারেল হসপিটাল। চিকিৎসা পরিষেবার জন্য, আরোগ্য লাভের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে পিএইচসির সংখ্যা বাড়াতে হবে, প্রাইমারি হেলথ সেন্টারের সংখ্যা, কমিউনিটি হেলথ সেন্টারের সংখ্যা বাড়াতে হবে, সাব ডিভিশনাল হসপিটালের সংখ্যা বাড়াতে হবে, ডিস্ট্রিক্ট হাসপাতালের সংখ্যা বাড়াতে হবে। তবে রোগীর যে প্রেশার এই আইজিএম এবং জিবিতে সেটা কমবে। গ্রামীণ মানুষ যদি সেই সুযোগ সুবিধাগুলো পায়, স্বাস্থ্য পরিষেবা যদি ঢেলে সাজানো যায়, তবে আগরতলায় রোগীর প্রেশারটা কম থাকবে। তার বাইরে আগরতলাতে বিভিন্ন ক্রিটিক্যাল যে সার্জারি গুলো আমরা দেখেছি বিগত দিনে, যেগুলো স্বপ্নের মতো ছিল মানুষের কাছে, বাইপাস সার্জারি, আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট, সুপার স্পেশালিটির বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আমাদের জিবি হাসপাতালে প্রদান করা হচ্ছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এটা জনদরদী সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 5 লক্ষ টাকা
আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত হয়েছে বিগত দিনে, তাদেরকে প্রদান করা হচ্ছে। মানুষ সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর প্রধানতায় মাননীয় চেয়ারম্যান মহোদয়। স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজিয়ে যাতে ত্রিপুরা রাজ্য থেকে বাইরে রেফারের সংখ্যা কমে যায়। আমরা দেখি প্রতি বছর ফার্স্ট ত্রিপুরা হেলথ ইন্স্যুরেন্স স্কিম ফর পুয়ার, এই স্কিমের আন্ডারে অনেক রোগী রাজ্যের বাইরে রেফার নিয়ে চলে যায়, রাজ্যের টাকা বাইরে চলে যায়। রাজ্যের টাকা রাজ্যেই রাখতে হবে, সেই চিন্তা ভাবনা নিয়ে রাজ্যের মানুষের টাকা যাতে রাজ্যের মানুষের কাছেই থাকে, যে সুপার স্পেশালিটির বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সেখানে বৃদ্ধি করা হচ্ছে। প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, এদের সংখ্যা বৃদ্ধি করে হেলথের যে পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার সেটাকে বৃদ্ধি করার সেখানে পরিকল্পনা এই বাজেটে রাখা হয়েছে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় চেয়ারম্যান মহোদয়। আমাদের এগ্রিকালচার সেক্টর ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি। আমরা দেখেছিলাম কোভিড-19 সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল, আমাদের দেশকে, আমাদের রাজ্যকে স্তব্ধ করে দিয়েছিল মাননীয় চেয়ারম্যান মহোদয়। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, কৃষকরা হচ্ছে আমাদের লক্ষ্মী, এবং এই কৃষকদের যদি কৃষি কাজে আমরা যদি উৎসাহ প্রদান করতে না পারি, তবে আমাদের দেশের অগ্রগতি, আমাদের দেশের অর্থনৈতিক বুনিয়াদ সেখানে নষ্ট হয়ে যাবে। আমরা দেখেছিলাম কোভিডের সময় সমস্ত কল কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিল। কৃষকদেরকে কৃষিকাজ করতে সেখানে ছাড় দেওয়া হয়েছিল। আমাদের রাজ্যের অর্থনীতি, মাননীয় কৃষিমন্ত্রী এখানে আছেন, কৃষকদের উপর অনেকাংশে নির্ভরশীল। প্রধানমন্ত্রী কৃষি সম্মান নীতির আওতায় 2,77,970 জন কৃষক উপকৃত হয়েছেন এবং 842 কোটি 62 লক্ষ টাকা ডাইরেক্ট বছরে 3 বার 2,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে সেখানে প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় বন্ধুরা। শুধু তাই নয়, প্রতি বছর 2 বার খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় আমরা অব্যাহত রেখেছি এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় সেখানে ঘোষণা করছি, বাজেটে বলা হয়েছে যতদিন আমাদের সরকার থাকবে কৃষকদের কাছ থেকে এমএসপি তার রেটে সে ধান প্রকিউরমেন্ট আমাদের কন্টিনিউ থাকবে। এবারকারও এই বন্যার ফলে ত্রিপুরা রাজ্যে ধান অনেক কম হয়েছে, 17,000 এমটি, তারপরও ধান 23 টাকা দরে আমরা ক্রয় করতে পেরেছি রাজ্যের কৃষকদের কাছ থেকে। 445 কোটি টাকা এখন পর্যন্ত ধান আমরা ক্রয় করেছি ত্রিপুরা রাজ্যের কৃষকদের কাছ থেকে। 1,17,000 কৃষক সেখানে বেনিফিটেড হয়েছেন এবং প্রায় 2.5 লক্ষ এমপির কাছে ধান আমরা ক্রয় করতে পেরেছি আমাদের সরকার গঠিত হওয়ার পর কৃষকদের কাছ থেকে। এটা গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করেছে। একদিকে পিএম কিষাণ, একদিকে কৃষকদের কাছ থেকে ধারে ক্রয়, কৃষক দপ্তরের তরফ থেকে বিভিন্ন বেনিফিট, সাবসিডাইজড রেটে সমস্ত কিছু প্রদান করা, বিনামূল্যে প্রদান করা ভারতবর্ষের কৃষকদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের কৃষকদেরকেও অনুপ্রেরণা যোগাচ্ছে। আজকে দেখবেন মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনিও যে বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছেন বা যারা গ্রামীণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছে, আগে কৃষকদের সেখানে উৎসাহ হারিয়ে ফেলেছিল কৃষিকাজে সেখানে ধান উৎপন্ন করতে, কারণ সরকারের তরফ থেকে ধান ক্রয় করার কেউ ছিল না। কৃষক সভাকে দিয়ে মিছিল মিটিং করানো হতো, মিছিলের লম্বা লাইন করানো হতো, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জিগির তোলা হতো, সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে, কিন্তু কেউ ক্রয় করার কেউ ছিল না, কৃষকদের চোখের জল মোছার কেউ লোক ছিল না। আমাদের সরকার গঠিত হওয়ার পর কেন্দ্রীয় সরকার বারবার বলেছে তদানীন্তন সরকারকে যে আমরা ক্রয় করব না, রাজ্য সরকারকে ক্রয় করতে হবে, আমরা রিইনভার্সমেন্ট করব, তোমরা যত খুশি ধান ক্রয় করতে পারো, আমরা রিইনভার্সমেন্ট করব। তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করেনি, কৃষকদেরকে ভুল বুঝিয়ে মিছিল মিটিংয়ে লম্বা লাইন করেছে, পার্টি অফিসগুলোতে ভিড় জমিয়েছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই সিদ্ধান্ত আমাদের জারি রাখতে হবে। আমাদের সরকার যতদিন আছে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় আমরা জারি রাখবো আগামী দিনগুলোতে। আজকের এই বাজেটে যে আমাদের পেশ করা হয়েছে সেই বাজেটে সেই কথা বলা হয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয়। তো স্বাভাবিকভাবে
বিরোধীদের কোনো বক্তব্য নেই। আমি একটা কথা বলেছিলাম যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। যারা ভুল ধরে অভ্যস্ত, ত্রুটি ধরে অভ্যস্ত, যারা ঘোলা জলে মাছ ধরে অভ্যস্ত, তারা বরাবর স্বর্গে গেলেও দুষ্কৃতি ধরবে, ঘোলা জলে মাছ ধরতে চাইবে। আজকে বিরোধীরা যে ভূমিকা তারা পালন করেছে বিগত 2-3 দিন ধরে, মোস্ট আনডেমোক্রেটিক ম্যানারে যে কোনো একটা সাধারণ ইস্যুকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর, এটা আমি উনার সৌজন্যতা বলবো, বড় মানুষের পরিচয়, মানসিকতার পরিচয় দিয়েছেন। গণতন্ত্রে এগুলো চলতে থাকে লোকসভায়, বিধানসভায়। আমরা দেখেছি মোদীজি যখন প্রধানমন্ত্রী হলেন তৃতীয়বার, বিরোধী দল কংগ্রেস এবং অন্যান্য বন্ধুরা লোকসভাকে স্থবির করে দিয়েছিল, স্তব্ধ করে দিয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছেন যে আপনারা আসুন, আলোচনা করা যেতেই পারে, কিন্তু এসে কি বলবেন? এমন বাজেট পেশ করা হয়েছে, প্রতিবাদ করার সেখানে কোনো স্থান নেই, বিরোধিতা করার কোনো স্থান নেই। তাই সাংবাদিক সম্মেলন করে বলছেন যে দিশাহীন বাজেট, এই বাজেট জনবিরোধী বাজেট। তবে জনবিরোধী কেন? কি করলে জনগণের পক্ষে হতো? এই যে স্বাস্থ্য, শিক্ষা, প্রতিটি ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তবে আপনারা চান নাই সিদ্ধান্তগুলো হোক? যদি সিদ্ধান্তগুলো না থাকতো তবে হয়তো জনবিরোধী বাজেট হতো আপনাদের মতে। এই সিদ্ধান্তগুলো হয়েছে, মানুষের কাছে যেতে পারছেন না, পাহাড়ে ঢুকতে পারছেন না, সমতলের মানুষ আপনাদেরকে সমর্থন করছে না, প্রতিটি নির্বাচনে সারা রাজ্যে, সারা দেশে গোহারা হারছেন, প্রতিটি রাজ্যে হারছেন, মানুষ আপনাদেরকে বর্জন করেছে। তাই আপনারা গণতন্ত্রের পীঠস্থান আমাদের এই বাজেট সেশনে, বিধানসভার ভেতর আপনারা এই সেশনকে বয়কট করেছেন, যেটা ত্রিপুরা রাজ্যের মানুষ লক্ষ্য করেছে। আগামী দিনেও আপনাদেরকে সঠিক জবাব দেবে, উচিত শিক্ষা দেবে। আমি দ্ব্যর্থহীন ভাষায় আজকে এই বাজেট সেশন থেকে সেটা বলে দিয়ে যেতে চাইছি মাননীয় চেয়ারম্যান মহোদয়। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা যুগান্তকারী সিদ্ধান্ত, আমি বলবো একটা ঐতিহাসিক সিদ্ধান্ত উনি গ্রহণ করেছেন এবারকার বাজেটে। যারা মানসিকভাবে দিব্যাঙ্গ তাদের ভাতা 2000 টাকা বেরিয়ে 5000 টাকা করা হয়েছে। এটা একটা বিশাল দিক, মানবিক দিক আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী। শুধু তাই নয়, যতদিন ত্রিপুরা রাজ্য থাকবে, ভারতবর্ষ থাকবে, গণবিবাহ কেউ কোনদিন কল্পনা করতে পারেনি যে সরকারের তরফ থেকে গণবিবাহ প্রদান করা হবে। প্রতিটি কন্যার জন্য 50,000 টাকা এবারকার বাজেটে সেখানে রাখা হয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয়। প্রতিটি কন্যার জন্য অন্তোদয় পরিবার 50,000 টাকা, জন্ম হবে অন্তোদয় পরিবারের সেই কন্যাকে 50,000 টাকা প্রদান করা হবে, বাজেটে প্রভিশন রাখা হয়েছে। কল্পনা করতে পারে বিরোধীরা? শুধু কেন্দ্রীয় বঞ্চনা, ভাতা কত ছিল? 200 টাকা। ক্যাবিনেট মিটিং এ কি হতো? 100 টাকা বাড়তো, 200 টাকা বাড়তো, 300 টাকা বাড়তো। 18 সালের নির্বাচনের আগে আমরা ভীষণ ডকুমেন্টে বললাম যে আমরা 2000 টাকা করব। কি বললেন? যে কোত্থেকে টাকা দেবে? বললেই হবে নাকি? আমরা দিতে পারিনি, তোমরা কোত্থেকে দেবে? আমাদের মানসিকতা রয়েছে, সেটাই আমরা প্রমাণ করেছি। প্রথমে 700 থেকে 1000 টাকা এবং মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী 2000 টাকা করে দিয়েছেন। আর এবারকার সমাজ কল্যাণ দপ্তরের অধীন এই ভাতা মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে তত্ত্বাবধানে দিব্যাঙ্গদের জন্য 5,000 টাকা করা হচ্ছে। যারা মেন্টালি চ্যালেঞ্জ যারা রয়েছেন তাদেরকে 5,000 টাকা করে প্রদান করা হবে। গণবিবাহ প্রদান করা হবে। অন্তোদয় পরিবারে জন্মগ্রহণ করলে 50,000 টাকা তাদেরকে ফিক্সড করে রেখে দেওয়া হবে। 18 বছর হবে, সেই টাকা নিয়ে সে আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ করতে পারবে, তার জীবন সুন্দর করতে পারবে। এটা হচ্ছে প্রো পিপল বাজেট। যে বাজেটকে বিরোধিতা করা মানে ত্রিপুরা রাজ্যের জনগণকে বিরোধিতা করা। ত্রিপুরা রাজ্যের জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না মাননীয় চেয়ারম্যান মহোদয়। আজকের এই বাজেট অধিবেশন থেকে আমি সেটা বলতে চাইছি।
মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার যে দপ্তর, আমি ট্যুরিজম নিয়ে দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ট্যুরিজমে যে অর্থ রাখা হয়েছে, গত বছর থেকে আমাদের অর্থ সেখানে ধরা হয়েছে, তার বাইরে আমি আপনাকে অবগত করতে চাইছি আপনার মাধ্যমে যে এক্সটার্নালি এডেড ফান্ড, কেন্দ্রীয় সরকারের ফান্ড, সমস্ত কিছু মিলিয়ে এবং রাজ্য সরকারের অর্থ মিলিয়ে আমরা কাজ করি। পর্যটন ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে, যে বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য আমাদের সহযোগিতা আমরা পেয়েছি বলেই পর্যটন ক্ষেত্রে আমরা একটা নতুন রূপ দেওয়ার আমরা চেষ্টা করছি। আমার সফলতা এসছে। আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যকে পর্যটনের মানচিত্রে আমরা একটা উন্নত জায়গায় নিয়ে যাব। আমাদের যে অর্থ, আমি সেটা বলছিলাম, এবারকার বাজেটে আমাদের দেওয়া হয়েছে 115 কোটি টাকা রাখা হয়েছে স্টেট বাজেট। আপনি জানেন 2017-18 সালে গোপাল বাবুকে বলছি, আপনাদের বন্ধুরা কত রেখেছিল? অনলি 9 কোটি টাকা। In the year 2017 and 18, the budgetary provision for tourism was only 9 crore. 9 কোটি টাকা। গতবার ছিল 159 কোটি টাকা। মাননীয় সদস্য, আপনি জানবেন, আপনিও, এটা একটা বাজেট বাড়তেও তো পারে, আমরা আলিতে অ্যাডজাস্ট করব। কমিন। আপনাকে এটাও বলে দিচ্ছি, আমি বলছি তো আপনাকে, এটা তো একটা এস্টিমেট। এটা 115 কোটি টাকা রাখা হয়েছে, তার মানে আমি শুনছি। আপনি বুকে হাত দিয়ে বসুন, আমি আপনাকে বলছি বুকে হাত দিয়ে বসুন। টাকার পরিমাণটা আমি বলছি আপনাকে, আপনি বসুন না। মাননীয় সদস্য, আপনি বসুন, আমি আপনাকে আসল ফিগারটা বলছি তো, আমি আপনাকে বলছি। প্লিজ, আপনি বসুন না, আমি আপনাকে বলছি। এখানে আপনি দেখছেন 115 কোটি টাকা, এটা অ্যাকচুয়াল অ্যামাউন্ট নয়, আমি আপনাকে বলছি। 115 কোটি টাকা এখানে রাখা হয়েছে। তার বাইরে, কারণ ফিনান্স দপ্তর জানে ট্যুরিজমের কাছে থেকে কত অর্থ আসছে বা আসবে, এটা ওনারা জানে, সেটা হিসাব নিকেশ করেই তারা রেখেছে। আমি আপনাকে বলছি 97 কোটি 70 লক্ষ টাকা আমরা পেয়েছি শক্তিপীঠ নির্মাণ করার জন্য। একটু ক্যালকুলেট করবেন, একটু অঙ্কটা কিউমুলেটিভ করুন। 97 কোটি 70 লক্ষ টাকা আমরা পেয়েছি, তার মধ্যে 67 crore have been already released by Government of India। 97 কোটি 70 লক্ষ টাকা শক্তিপীঠ। গত 3 দিন আগে 48 কোটি টাকা স্যাংশন দেওয়া হয়েছে জিরানিয়া সচিন্দ্রনগরে অত্যাধুনিক পার্ক তৈরি করার জন্য। আমরা ডিপিআর পেশ করেছি চম্পুই 70 কোটি, তার বাইরে আরো 100 কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে আমরা পাব। আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের স্পন্সরশিপে আমরা 15 কোটির জন্য 59 কোটি টাকার কাজ চলছে। ছবিমুড়াতে 62 কোটি টাকার কাজ চলছে। তার বাইরে আগামী দিনে স্বদেশ দর্শন 2-তে আরো প্রায় 100 কোটি টাকা আমাদেরকে প্রদান করা হবে। ডিপিআর চলছে, ডিপিআর তৈরির কাজ চলছে, এবং আগামী দিনে পর্যটনের ক্ষেত্রে আমি যেটা বলার চেষ্টা করেছিলাম, কমিউনিস্টদের সময় 2017 এবং 18 সালে সেই বাজেট ছিল অনলি 9 কোটি টাকা। আপনি জানবেন 25 কোটি টাকা মাননীয় অধ্যক্ষ মহোদয় ফেরত গেছে আনইউটিলাইজ, তারা ইউসি দিতে পারেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলতেন? ট্যুরিজম মানে হচ্ছে বেলিল্লাপনা,
ট্যুরিজম মানে হচ্ছে নাচ গানা, বাইরে থেকে মানুষ আসবে, এটা হচ্ছে বেলিল্লাপনা। বামফ্রন্ট সরকার বেলিল্লাপনাকে প্রশ্রয় দেয় না। আমরা যখন মাননীয় বিরোধী দল নেতা নেই, এখানে সম্মানিত সদস্য সুদীপ বাবু একটা প্রস্তাব রেখেছিলেন আজ থেকে 1 বছর আগে, গত বাজেট সেশনে। উনি নারকেল কুঞ্জে গেছেন, উনি গিয়ে খুব আনন্দিত হয়েছেন, উৎফুল্লিত হয়েছেন, এবং উনি এসে এখানে একটা প্রস্তাব রেখেছেন যে আমার মনে হয় এই জিনিসগুলো করলে আরো ভালো হবে, অ্যাট্রাকটিভ হবে। সঙ্গে সঙ্গে বিরোধী দলের নেতা উঠে দাঁড়ালেন, বলে না এটা করতে যাবেন না, রাজ্যের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে, এই জিনিসগুলো আমরা প্রাধান্য দেওয়া উচিত হবে না। অথচ ট্যুরিজমকে নিয়ে আমরা ভাবছি। প্রধানমন্ত্রীজি বলছে ট্যুরিজম হবে ভারতবর্ষে আগামী দিনে, সারা শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষে হবে আগামী দিনে লাইভলিহুড আর্নিং এর একটা উপায়। চাকরি সবাইকে দেওয়া সম্ভব নয়, আমাদের রাজ্য আমরা সেই জিনিসটা চেষ্টা করছি, এবং আগামী দিনে আমরা সেই জিনিসটা করব আগামী 2 বছরের মধ্যে। দ্যাট ভাষা আজকে আমরা সেটা বলতে চাইছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এবারকার বাজেট, ফিনান্স দপ্তরের মন্ত্রী এখানে আছেন, 6,000 কোটি টাকার উপর রাখা হয়েছে ফিনান্স দপ্তরের কাছে। আপনি তো বললেন কম কেন? কখনো মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী আমাদেরকে যখন প্রস্তাব পাঠান কখনো না করেন না। আমাদের সুযোগ রয়েছে আরিতে অ্যাডজাস্ট করার। অর্থ দপ্তরের কাছে 6,000 কোটি টাকা রয়েছে। গত যে ডেভাস্টেটিং ফ্লাড, যে ফ্লাডে আপনারা জানেন প্রায় 14-15 হাজার কোটি টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি, রাতারাতি মাননীয় অর্থমন্ত্রী পূর্ত দপ্তরকে 500 কোটি টাকার উপর প্রদান করেছেন রাস্তাঘাট নির্মাণ করার জন্য। গবাদি পশু জল ধুয়ে নিয়ে চলে গেছে, হাঁস মুরগি গৃহপালিত পশু সমস্ত কিছু অর্থ দপ্তর থেকে সেই অর্থ দিয়ে পূর্ত দপ্তর বিভিন্ন দপ্তরকে আমরা আবার সুন্দর ত্রিপুরা করার কাজে আমরা হাত দিয়েছি মাননীয় অধ্যক্ষ মহোদয়। তো স্বাভাবিকভাবে এবারকার যে বাজেট, কোনো কর কারোর উপর চাপানো হয়নি। আপনি দেখবেন, আমি যেটা আমার বক্তব্যের শুরুতে বলেছি, মাননীয় চেয়ারপারসন ছিলেন, যে আমাদের শেয়ার অফ ট্যাক্সেস, আমাদের ট্যাক্স রেভিনিউ যে সোর্স, নন ট্যাক্স রেভিনিউ, প্রত্যেকটা মিলে আমাদের 48% হচ্ছে, এবং এই 48% টোটাল বাজেটের মধ্যে আপনি এই যে 48%, এর অর্থ এটা আমাদের নিজস্ব আয়, মানে আমরা রাজ্য আত্মনির্ভর হওয়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি, বিকশিত ভারতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, বিকশিত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি, এবং সেটাই হচ্ছে। কারণ ভারতবর্ষের ইকোনমি, মাননীয় বিরোধী দলনেতা বক্তব্য রেখেছেন, কি বলেছিলেন? উনার বক্তব্যের 25 মিনিটে উনি প্রথম হাউডি মোডি দিয়ে শুরু করলেন, ডোনাল্ড ট্রাম্প দিয়ে শুরু করলেন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া হয়ে উনি ভারতে এলেন, এসে ভারতের অর্থনীতিকে তুলোধনা করলেন, করে এসে স্টেট বাজেটে এসে 5 মিনিট কথা বললেন। আজকে ভারতবর্ষের অর্থনীতি কি? 5ম শক্তিশালী অর্থনীতি, 3.5 লাখ ট্রিলিয়ন ডলারের সেখানে অর্থনীতি। ভারতবর্ষের অর্থনীতি কি? মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, জাপান, তাদের পরেই হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি। মোদীজি যার নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যার নেতৃত্ব দিচ্ছেন, তাই আমাদের জিএসডি বৃদ্ধি পেয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পেয়েছে, আমাদের বাজেটে এবার তাই প্রায় 5,000 টাকার কাছে অর্থ ধনরাশি এবার আমাদের এক্সট্রা আমরা বাড়াতে পেরেছি। আজকে স্বাভাবিকভাবে এটা জনমুখী বাজেট, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল বাজেট, এবং এই বাজেটকে যারা বিরোধিতা করবে তারা জনগণকে বিরোধিতা করছে। রাজ্যের মানুষ আগামী দিনে তাদের উচিত শিক্ষা দেবে। এই কোটি কথা বলে এই বাজেটকে সমর্থন করে মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ সুশান্ত বাবু। কমিউনিস্ট স্টেট ক্যারল